আজকে দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বই থেকে 9টি মানি লেসন নিয়ে কথা বলবো। এই ভিডিওতে আমরা বইটিকে 3 ভাগে ভাগ করব: স্পেন্ডিং মানি বা অর্থ ব্যয়, মেকিং মানি বা অর্থ উপার্জন এবং প্রোটেক্টিং মানি বা অর্থ রক্ষা। চলুন স্পেন্ডিং মানি দিয়ে শুরু করি। লেসন নাম্বার 1, তোমার রোগা মানি ব্যাগকে হেলদি বা মোটা বানাও। বইটির কেন্দ্রীয় চরিত্র এবং তখনকার ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি আরকাদ বলেছেন যে আপনি যা আয় করেন তার কিছু অংশ আপনার নিজের কাছে রাখা উচিত। এখন আপনি বলবেন যে আমি যা আয় করি তার পুরোটাই তো আমার কাছেই থাকে, কিন্তু আমরা আমাদের টাকাকে এমনভাবে বিবেচনা করি যেন এটা অন্য সবার জন্য। আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন বেতন পান বা আপনার উপার্জনের টাকা যখন আপনার হাতে আসে, তখন আপনি বাড়ি ভাড়া দেন, গ্রসারি শপিং করেন, ইউটিলিটি বিল পেমেন্ট করেন, ভ্যাকেশনের জন্য খরচ করেন, বাইরে খেতে যাওয়ার জন্য খরচ করেন এবং মাস শেষে আপনি বুঝতে পারেন যে আপনার হাতে আর কোনো টাকা নেই। এখানেই আরকাদ বলেছেন যে আপনার উপার্জনের কিছু অংশ আপনার কাছে রাখা উচিত, সেটা মিনিমাম আপনার আয়ের 10%। এটা কিভাবে করা যেতে পারে? পে ইয়োরসেলফ ফার্স্ট, অর্থাৎ আপনার বেতন বা আপনার উপার্জিত টাকা যখন প্রথম আপনার হাতে আসবে, সেখান থেকে কিছু টাকা, যেটা একটু আগে বললাম যে মিনিমাম 10%, আপনি আগে সরিয়ে রাখবেন এবং বাকি টাকাটা আপনি ব্যয় করবেন। মানসিকতার এই ছোট্ট পরিবর্তন আপনার আর্থিক অবস্থার অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। লেসন নাম্বার 2, আপনার ব্যয়কে নিয়ন্ত্রণ করুন। বইটিতে আরকাদ সতর্ক করে বলেছেন, আমরা যাকে অপরিহার্য ব্যয় বলে থাকি, অপরিহার্য ব্যয় হচ্ছে যে ব্যয়গুলো আমাদেরকে করতেই হবে, যেমন বাড়ি ভাড়া, গ্রসারি শপিং করা, ইউটিলিটি বিল দেওয়া, এই কাজগুলো আমাদেরকে করতেই হবে। আরকাদ বলছেন যে যেগুলোকে আমরা আমাদের অপরিহার্য ব্যয় বলে থাকি, আয় বাড়ার সাথে সাথে সেই ব্যয়গুলো সমানভাবে বাড়তে থাকে, যতক্ষণ পর্যন্ত না আমরা সেটাকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করি। লাইফস্টাইল ক্রিপ বলে একটা টার্ম আছে, এই টার্মটাও একই কথা বলে যে যখন আমাদের আয় বাড়তে থাকে, সমানভাবে আমাদের খরচটাও বাড়তে থাকে। আপনি নিজে চিন্তা করে দেখেন, যখন আপনি প্রথম আয় করা শুরু করেছিলেন, তখন হয়তো বা আপনি মাঝে মাঝে বাইরে খেতে যেতেন। এখন প্রায়ই হয়তো আপনি বাইরে খেতে যান। মাঝে মাঝে আপনি কোনো অকেশন সেলিব্রেট করতেন আগে, এখন অনেক অনেক অকেশন আপনি সেলিব্রেট করেন। আগে হয়তো আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতেন, এখন হয়তো আপনি উবার বা সিএনজি ব্যবহার করছেন। তাই এখানে আরকাদের শিক্ষা হচ্ছে যে আমরা কোথায় কোথায় খরচ করছি সেটা এক্সামিন করতে হবে, সেটা আমাদের নিজেদেরকে জানতে হবে এবং নিডস আর ওয়ান্টস এর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। যেটা নিডস সেই জায়গায় কিন্তু আমাদের খরচ করতেই হবে, কিন্তু যেগুলো ওয়ান্টস সেখানে কিন্তু আমরা আমাদের খরচটাকে কমাতে পারি। যেমন হাউজিং, ট্রান্সপোর্টেশন, গ্রসারি, হেলথ কেয়ার, এগুলো হচ্ছে নিডস, এগুলোতে আমাদের খরচ করতেই হবে। কিন্তু যেগুলো ওয়ান্টস, যেমন লাক্সারি কার, এক্সপেন্সিভ ডিনার, সাবস্ক্রিপশন যেগুলো আমরা নিয়ে থাকি সেগুলো, বা ডিজাইনার ক্লথ যদি আমরা ব্যবহার করে থাকি, সেগুলো হচ্ছে ওয়ান্টস। আমাদের এই ওয়ান্টস গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে মানুষ একটা চক্রের মধ্যে আটকে যায় এবং সে যত পায় তার চেয়ে আরো বেশি চায়। লেসন নাম্বার 3, জীবনকে উপভোগ করুন। যদিও এই বইটিতে সেভিংস এবং ওয়েলথ বিল্ডিং এর উপর জোর দেওয়া হয়েছে, কিন্তু আরকাদ বইটিতে জীবনকে উপভোগ করতে বলেছেন। এই কনসেপ্টটা আরেকটা মানি বুক, ডাই উইথ জিরো, এই বইয়ের ফিলোসফির সাথে মিলে যায়, যেখানে বলা হচ্ছে আলটিমেট ফিনান্সিয়াল গোল বা চূড়ান্ত আর্থিক লক্ষ্য বিশাল ব্যাংক ব্যালেন্স নিয়ে মারা যাওয়া নয়, বরং আপনার অর্থকে একটি পরিপূর্ণ সমৃদ্ধ জীবন তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা। আনন্দের জন্য বা আপনার জীবনকে উপভোগ করার জন্য প্রত্যেক মাসে একটা বাজেট করা যেতে পারে, অথবা আপনি যে বাজেট করেন সেই বাজেটের মধ্যেই একটা ফান ক্যাটাগরি রাখা যেতে পারে। এখানে যে কাজগুলো করতে আপনার ভালো লাগে, যেটা করলে আপনি আনন্দ পান, সেই ধরনের কাজ আপনি ইনক্লুড করতে পারেন। সেটা আপনার কোনো হবির সাথে যুক্ত থাকা বা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বাইরে বেড়াতে যাওয়া, মাঝে মাঝে খেতে যাওয়া, এগুলো থাকতে পারে। এটা অনেক বেশি ব্যয়বহুল হতে হবে তেমনটা নয়, তবে এটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে আমি যে জিনিসগুলোর জন্য জায়গা তৈরি করছি সেটা আমার জীবনকে আরো সমৃদ্ধ করছে। যদি আমি নিজের জন্য সেভ করি এবং আমার সেভিংস থেকে ইনভেস্ট করি, তাহলে কোনো রকম গিল্টি ফিলিং ছাড়াই কিন্তু আমি বর্তমানকে উপভোগ করতে পারবো, বর্তমানে আনন্দ করতে পারবো। কিন্তু আমি যদি কোনো রকম সেভ না করি, ভবিষ্যতের জন্য কোনো ইনভেস্টমেন্ট না করি, তাহলে কিন্তু একটা সময় গিয়ে গিল্টি ফিলিং আসবে, আফসোস হবে যে টাকাগুলো এইভাবে কেন খরচ করেছি।
কাজেই সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকা গুরুত্বপূর্ণ। জীবনে যেমন আনন্দের দরকার আছে, তেমনি সেভিং ইনভেস্টমেন্টেরও দরকার আছে। তাই ব্যালেন্স করে চললে জীবন সুন্দর হয়। এর পরের পার্ট হচ্ছে মেকিং মানি বা অর্থ উপার্জন। লেসন নাম্বার 4, আপনার স্বর্ণকে মাল্টিপ্লাই করুন। এখানে একটু বলে রাখি, যে সময়ের কথা এই বইতে বলা হচ্ছে তখন কিন্তু সোনা, রূপা এগুলোই বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। টাকা, ডলার বা পাউন্ড ছিল না। সেই অর্থেই এখানে বলা হচ্ছে যে আপনার সোনাকে মাল্টিপ্লাই করুন। দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইতে বলা হচ্ছে যে যদি তোমার পার্সে স্বর্ণ থাকে তাহলে সেটা তোমাকে তৃপ্তি দিবে, কিন্তু সেটা মাল্টিপ্লাই হবে না, অর্থাৎ বাড়বে না। এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে সেভিংস আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট। যদি আমরা শুধুমাত্র সেভ করি সেই অ্যামাউন্টটা কিন্তু বৃদ্ধি পাবে না, কিন্তু সেই সেভিংস থেকে যদি ইনভেস্ট করা হয় তাহলে সেই অ্যামাউন্টটা বাড়ার সুযোগ তৈরি হবে, মাল্টিপ্লাই হওয়ার সুযোগ তৈরি হবে, টাকা থেকে টাকা আসবে। অনেকেই মনে করেন যে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা করলেই চলবে, কিন্তু এটাকে বলা যেতে পারে প্যাসিভ অ্যাপ্রোচ বা নিষ্ক্রিয় পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে কিন্তু আপনার টাকা বাড়বে না। যদি আপনি ইমার্জেন্সি ফান্ডের জন্য সেভিংস অ্যাকাউন্টে টাকা জমান সেটা ঠিক আছে, কিন্তু যদি আপনি আপনার টাকাকে বাড়াতে চান তাহলে আপনার টাকাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করলে আপনার টাকা অনেক গুণ বৃদ্ধি পাবে, শুধুমাত্র সেভ করলে নয়। লেসন নাম্বার 5 হচ্ছে ভবিষ্যতের আয় নিশ্চিত করুন। এই বইটাতে গল্পের মাধ্যমে, গল্পের ছলে মানি ম্যানেজমেন্ট শেখানো হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এখানে কভার করা হয়েছে। এত বছর আগের একটা বই, কিন্তু এখনো এটা অনেক বেশি প্রাসঙ্গিক এবং মানি ম্যানেজমেন্ট কেউ শিখতে চাইলে এই বই দিয়েই সে শুরু করতে পারে। এত চমৎকার একটা বই। তো এখানে একজন উট ব্যবসায়ীর গল্প বলা হয়েছে। তার অনেক উট ছিল, উটের পাল ছিল, তার খুব কমফোর্টেবল একটা লাইফ ছিল এবং তিনি ভবিষ্যতের কথা কখনো ভাবতেন না। তিনি বর্তমানকে এনজয় করেছেন, বর্তমানের জীবনটা তার খুব সুন্দর ছিল। তিনি কোনো সেভ করেননি ভবিষ্যতের জন্য। তো একসময় তার বয়স হয়, তিনি আর কাজ করতে পারেন না এবং তার যা কিছু ছিল সেটা ধীরে ধীরে শেষ হয়ে যায়। একজন মানুষ যিনি খুব কমফোর্টেবল একটা লাইফ লিড করেছেন সারা জীবন, একটা পর্যায়ে এসে তাকে বাঁচার জন্য অন্যের উপর নির্ভর করতে হতো। এজন্যই এই বইয়ের একটা লেসন হচ্ছে তোমার বৃদ্ধ বয়সের জন্য, তোমার পরিবারের সুরক্ষার জন্য আগে থেকেই চিন্তা করো, আগে থেকে ব্যবস্থা করে রাখো। একটা সময় তোমার বয়স বাড়বে, তুমি বৃদ্ধ হবে, তখন তোমার কাজ করার শক্তি থাকবে না, তখন তুমি কিভাবে চলবে সেই ব্যবস্থাটা আগে থেকেই করে রাখো। যখন আমাদের বয়স কম থাকে তখন তো এই বিষয়গুলো নিয়ে চিন্তা মাথায় আসে না বা এগুলো নিয়ে আমরা চিন্তা করি না। তবে রিটায়ারমেন্ট প্ল্যানটা আগে থেকেই করা উচিত। যখন শক্তি থাকবে, যখন কাজ করব, সেই সময়টাতেই রিটায়ারমেন্ট প্ল্যান করা উচিত। অল্প বয়সেই যদি কেউ রিটায়ারমেন্ট সেভিংস করে তাহলে পরবর্তীতে তাকে এই ধরনের ঝামেলার মধ্যে পড়তে হয় না। লেসন নাম্বার 6 হচ্ছে আপনার উপার্জন ক্ষমতা বৃদ্ধি করুন। অনেক মানুষ মনে করে যে তাদের আয় হচ্ছে ফিক্সড এবং তাদের এগিয়ে যাওয়ার একমাত্র পথ হচ্ছে সেই ফিক্সড ইনকাম থেকে বা সীমিত আয় থেকে সেভ করা। এখানে একটা সীমাবদ্ধতা থেকে যায়। সীমিত আয়, সেখান থেকে কতটুকুই আর সঞ্চয় করা যায়, কিন্তু আপনি সবসময়ই আরো বেশি আয় করতে পারেন। অনেক মানুষই এই ফিক্সড মাইন্ডসেটের মধ্যে পড়ে যায় যে তাদের ক্ষমতা এবং আয়ের সম্ভাবনা সীমিত। এই ধরনের চিন্তা ভাবনা আপনার গ্রোথ এবং সময়ের সাথে সাথে আপনি যে আরো বেশি আয় করতে পারবেন সেই সম্ভাবনাটাকে সীমিত করে দেয়, কমিয়ে দেয়। কেবলমাত্র কম খরচ করা আপনাকে কখনোই ধনী করতে পারবে না। আপনার আয় বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে এবং আপনি যে সেভ করবেন, সঞ্চয় করবেন, সেখান থেকে আপনাকে ইনভেস্ট করতে হবে। অর্থাৎ সম্পদ বৃদ্ধি করার উপায় হচ্ছে আপনার আয় বৃদ্ধি করতে হবে, প্লাস আপনি যে সঞ্চয় করবেন সেখান থেকে আপনাকে বিনিয়োগ করতে হবে, তাহলেই আপনার ওয়েলথ বাড়বে। নাও লেটস মুভ অন টু প্রোটেক্টিং মানি, অর্থাৎ অর্থ রক্ষা করা। লেসন নাম্বার 7 হচ্ছে আপনার ধন সম্পদকে রক্ষা করুন। এই গল্পে আরকাদের যখন কিছু সেভিংস হয়, তিনি 1 বছর ধরে সেভ করেন এবং তার যখন কিছু সেভিংস হয় তখন একজন ইট নির্মাতা, ইট তৈরি করেন এমন একজনের সাথে তার দেখা হয় এবং তিনি বলেন যে তিনি দূর সমুদ্র পাড়ি দিয়ে কিছু দুষ্প্রাপ্য রত্ন কিনে আনবেন, জুয়েল কিনে আনবেন এবং এখানে এনে বিক্রি করার পর তার যে লাভ হবে সেই লাভ তারা দুজন ভাগ করে নেবেন।
তো সেখানে আরকাদ তার টাকাগুলো দেন। ফিরে আসার পর দেখা গেল তিনি যেগুলো কিনে নিয়ে এসেছেন সেগুলো কোনো রত্ন ছিল না, সেগুলো ছিল গ্লাস বা কাচের টুকরা। এভাবে আরকাদ তার প্রথম বছরের যে সেভিংস ছিল সেই পুরোটাই হারিয়ে ফেলেছিল। আরকাদ বইটিতে বলেছেন যে শুধুমাত্র যেখানে তোমার মূলধন নিরাপদ সেখানে বিনিয়োগ করে তোমার ধন সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষা করো। লেসন নাম্বার 8 হচ্ছে জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ নিন। ট্রেন্ডকে যদি আমরা ফলো করতে চাই, এটা ফলো করা খুব সহজ। সবাই যেটা করছে আমি সেটা করব। অনেক মানুষ একটা স্পেসিফিক কোনো জায়গায় বিনিয়োগ করছে, আমাকেও করতে হবে, না হলে আমি মিস করে ফেলবো। টাকা পয়সার ব্যাপারে অনেকেই অনেক মতামত দিতে পারে আপনাকে। আপনার টাকা দিয়ে কি করা উচিত, কোথায় সঞ্চয় করা উচিত, কিভাবে ম্যানেজ করা উচিত, কিভাবে ব্যয় করা উচিত, সবাই আপনাকে মতামত দিতে পারে। এবং যারা মতামত দিচ্ছে সবসময় যে তাদের ইন্টেনশন খারাপ হবে তাও না, তারা ভালো ইন্টেনশন থেকেই মতামতটা দিতে পারে। কিন্তু এই বইয়ের মূল শিক্ষাগুলোর মধ্যে একটি হচ্ছে, যদি আপনি সম্পদ বৃদ্ধির ব্যাপারে সত্যিকার অর্থে আগ্রহী হন, তাহলে আপনাকে সেই সব লোকের পরামর্শই নিতে হবে যারা অলরেডি সেই পথ দিয়ে হেঁটে এসেছে, অর্থাৎ যাদের অভিজ্ঞতা হয়েছে। এরাই আসলে জানে যে কোথায় অপরচুনিটি আছে, কোথায় থ্রেট আছে। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার কথা এই বইতে বলা হয়েছে, কারণ তারা অলরেডি ওই পথ দিয়ে হেঁটেছেন। লেসন নাম্বার 9, কর্মের মাধ্যমে সৌভাগ্য করে তুলুন। এটা ভাবা খুবই সহজ যে সফল ব্যক্তিরা ভাগ্যবান এবং তাদের কাছে কোনো কৌশল আছে বা জাদুর কাঠি আছে বা বিশেষ কোনো একটা কিছু আছে যার মাধ্যমে তারা সফল হয়েছেন, তারা ধনী হয়েছেন। এটা ভেবে আমরা ফ্রাস্ট্রেটেড ফিল করি যে আমরা তাদের মতো ভাগ্যবান নই। কিন্তু গবেষণায় দেখা গেছে যে যারা ব্যর্থ হন তাদের বেশিরভাগ মানুষ সফলতার জন্য নিজের কর্মকে ক্রেডিট দেন এবং ব্যর্থতার জন্য এক্সটার্নাল কোনো ফ্যাক্টরকে দায়ী করেন। কিন্তু এখানে বলা হচ্ছে সৌভাগ্য তাদের কাছেই ধরা দেয় যারা কাজ করেন। লাক ইকুয়াল টু প্রিপারেশন প্লাস অপরচুনিটি। এই ছিল 9টি লেসন দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বই থেকে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।